বহরমপুর পুরসভার চেয়ারম্যান পদ ছাড়লেন নারুগোপাল মুখোপাধ্যায়। বহরমপুরের এসডিওকে চিঠি লিখে পদত্যাগ। কি কারণে পদত্যাগ, কারণ কি, আরো ডিটেল জানবো। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, দেখো, আজকে বিকালবেলাতেই তিনি এক সাংবাদিক বৈঠক করে জানান যে তিনি পদত্যাগ করছেন এবং এসডিওর কাছে তার পদত্যাগ পত্র পাঠিয়ে দেন। তিনি দাবি করেন যেহেতু এই বিধানসভা ভোটে বিজেপি ব্যাপকভাবে তার ফল করেছে, সেই কারণে তারা নৈতিকভাবে তিনি ছেড়ে দিচ্ছেন। তবে আজকেই কিন্তু অধীর চৌধুরী তার পক্ষ থেকে তোমার অভিযোগ তুলেছিলেন যে বহরমপুর বিধানসভা নিয়ে কেন, বহরমপুর পুরসভা নিয়ে কেন কোনো রকম ভাবে তদন্ত হচ্ছে না, সেই তদন্তের দাবি তুলেছিলেন। তবে নারুগোপাল মুখার্জি বলেছেন যে তার সময়কালে যদি কোনো রকম ভাবে তদন্ত করে রাজ্য সরকার, সেই তদন্তের সামনে তিনি সামনাসামনি হতে রাজি। তবে তিনি 2026-এর যে বিধানসভা ভোটে তিনি প্রার্থী হয়েছিলেন তৃণমূলের হয়ে এবং সেখানে পরাজিত হয়েছিলেন এবং তৃতীয় স্থানে হয়েছিলেন এবং বহরমপুর বিধানসভাতেও কিন্তু বিজেপি সুব্রত মৈত্র জিতেছিলেন এবং সেই কারণে মনে করা হচ্ছে যেহেতু তিনি ঠিক মতন ভাবে চালাতে পারছেন না, বিভিন্ন রকম সংকট দেখা দিয়েছে, সেই কারণে কিন্তু পদত্যাগ করলেন বলে কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। বেশ, সঙ্গে থাকো। বহরমপুরের পরে এবার মুর্শিদাবাদ পুরসভাও। এবার মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন ইন্দ্রজিৎ ধর। কি কারণে পদত্যাগ তার জানাবে প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, একই আজকে তোমার ওই ইন্দ্রজিৎ ধর যে মুর্শিদাবাদ পুরসভা তৃণমূলের পুরপিতা ছিলেন, তিনিও কিন্তু আজকে এসডিওর কাছে তার পদত্যাগ পত্র পাঠিয়ে দেন এবং তিনি দাবি করেন যেহেতু বিজেপি ব্যাপকভাবে ভোটে জিতে এসেছে, সেই কারণে ঠিক তাদের যেহেতু তৃণমূল থেকে জয় হয়েছে, সেই কারণে তাদের আর নৈতিক অধিকার নেই যে থাকার, সেই কারণেই কিন্তু তিনি পদত্যাগ পত্র এসডিওর কাছে পৌঁছে দিয়েছেন বলে কিন্তু দাবি করেন। তবে কি কারণে তিনি পদত্যাগ করলেন সে ব্যাপারে কিন্তু মুখ খুলতে চাননি কোন রকম। তবে পুরো বিষয় যদি কোন রকম তদন্ত হয়, সেই তদন্তের সামনাসামনি হতে কিন্তু রাজি রয়েছেন। তবে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তার সময়কালে গত 5 বছরে বিভিন্ন ধরনের আর্থিক দুর্নীতি হয়েছে এবং সমস্ত কিছু তদন্তেরও দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব। বেশ, এদিকে নিউ বারাকপুর পুরসভায় ডামাডোল। আগেই পদত্যাগ করেছিলেন চেয়ারম্যান, এবার পদত্যাগ করলেন ভাইস চেয়ারম্যান স্বপ্না বিশ্বাস সহ 17 জন কাউন্সিলর। পুরসভায় অচল অবস্থা। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, তাহলে পুরসভায় প্রশাসক বসা এখন শুধুই সময়ের অপেক্ষা? একদম, দেখো, নিউ বারাকপুর পুরসভার মোট 20টি আসন ওয়ার্ড, তার মধ্যে কিন্তু ইতিমধ্যে পৌরসভার যে চেয়ারম্যান তিনি কিন্তু আগে পদত্যাগ করেছেন। আজকে কিন্তু নতুন করে যে ভাইস চেয়ারম্যান স্বপ্না মজুমদার তিনি যেমন পদত্যাগ করলেন আরো প্রায় 17 কাউন্সিলর। ফলে এই মুহূর্তে কিন্তু একেবারে অচল অবস্থা, অর্থাৎ পৌরসভায় কোনো কাজই হচ্ছে না। ফলে যে কোনো মুহূর্তে কিন্তু প্রশাসক বসতে পারে। কারণ যেভাবে একেবারে পৌরসভার চেয়ারম্যানের স্পষ্ট দাবি ছিল যে তিনি কাজ করতে পারছেন না, তাই তিনি পদত্যাগ করলেন এবং তিনি আগেই পদত্যাগ করেছেন এবং আজকে 17 কাউন্সিলর সহ ভাইস চেয়ারম্যান তিনি কিন্তু একেবারে মহকুমা শাসকের কাছে তার পদত্যাগ পত্র পাঠিয়েছেন। ইতিমধ্যে সেই পদত্যাগ গ্রহণ করা হয়েছে। ফলে এই মুহূর্তে কিন্তু অচল অবস্থা চলছে নিউ বারাকপুর পৌরসভায় এবং ফলে একটা পরিষেবা যে নাগরিক পরিষেবা সেগুলো কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে, ফলে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষজন। বেশ, তোলাবাজির প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে মার। ছবি দেখাই আপনাদের। বিজেপির নাম করে তোলাবাজির অভিযোগ আর প্রতিবাদ করেছেন বলে আক্রান্ত হতে হলো বিজেপি কর্মীকে। ছবি দেখুন, সেই ভাইরাল ভিডিও। ঠিকাদার সহ অনেকের থেকেই তোলাবাজির অভিযোগ, প্রতিবাদ করায় আক্রান্ত বিজেপি কর্মী। দক্ষিণ 24 পরগনার রামনগরের ঘটনা। দলবল এসে সেখানে মারধর করা হয় সেই বিজেপি কর্মীকে, কারণ প্রতিবাদ করেছেন তোলাবাজি। প্রতিবাদ করায় আক্রান্ত হতে হলো তাকে। আনিসুদ্দিন রয়েছে। আনিসুদ্দিন, যারা মারধর করলো তাদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? এখনো পর্যন্ত এই ঘটনায় রামনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে, যেটা গতকাল রাতেই একেবারেই যে রামনগর থানার কলাতলাহাট এলাকা রয়েছে সেখানেই এই ঘটনাটি ঘটে। মূলত যেটা অভিযোগ এলাকারই, অর্থাৎ গোপালপুর এলাকার বাসিন্দা সিন্টু মণ্ডল, তিনি এলাকার বিভিন্ন যারা ব্যবসায়ী ছিলেন, যেমন ফলতার যে সমস্ত কারখানা, সেই কারখানায় যারা গাড়ি প্রদান করেন, গাড়ি পরিষেবা দেন, তাদের থেকে তোলার টাকা চেয়েছিলেন। এ নিয়েই এলাকারই বিজেপি কর্মী প্রশান্ত মণ্ডল তিনি এক প্রতিবাদ করেন এবং
এই ঘটনার পর গতকাল রাতেই সিন্টু মণ্ডল তার দলবল নিয়ে চড়াও হয় এবং বেধড়ক মারধর করা হয় প্রশান্ত মণ্ডলকে। ঘটনার পর তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে প্রশান্ত মণ্ডল। তবে এই ঘটনায় অভিযোগ করা হয়েছে রামনগর থানায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে রামনগর থানার পুলিশ। বেশ, আজকে ঠিক সন্ধ্যা 8টা 10 নাগাদ অ্যাপ্রক্স কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী যারা রাত 12টার পরে মানে 4 তারিখে যারা বিজেপি সেই আশ্রিত দুষ্কৃতীরা আতর্কিত আক্রমণ করে ডাক্তারবাবুর ভাই সুশান্ত মণ্ডলকে ইনজিওর করে ভালো রকম আঘাত হয়েছে। ওদের কাছে লাঠি ছিল এবং ওরা তো মারার প্ল্যান নিয়ে গেছিল, একদম মেরে ফেলার প্ল্যান করে গেছিল। ওদের হাতে বালা আছে দাদা, মারামারি করলে যে বালা থাকে এই বালাগুলো, হ্যাঁ পঞ্চা এগুলো ছিল। তারপরে হচ্ছে চারিদিকে খবর হয়ে যায়, সিআরপিএফ চলে আসে। এবার আমাদের বিজেপি কর্মীরা সব এসে উদ্ধার করে, নাহলে ওনাকে প্রাণে মেরে দিত। নমস্কার, সন্ধ্যে 7টায় আমি অয়ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের কাছে বড় ধাক্কা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা এবং এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতাতে সিলমোহর দিলেও আজকে হাইকোর্ট সিলমোহর দিল। শোভনদেব চট্টোপাধ্যায় ধাক্কা খেলেন। শোভনদেব চট্টোপাধ্যায়ের করা মামলায় হাইকোর্ট ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই সিলমোহর দিল, অর্থাৎ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। সরাসরি চলে যাব কমলিকা সেনগুপ্তর কাছে। কমলিকা বলবে যে এই যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ধাক্কাটা খেলেন, সত্যি কতটা চাপে মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, যদি সংসদীয় রাজনীতি দেখা যায়, অর্থাৎ বিধানসভা এবং লোকসভা, তাই তো একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব বিধানসভায় থাকে এবং লোকসভা রাজ্যসভা থেকে থাকে। সেখান থেকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে সই কজনের হয়েছিল, 58 জনের হয়েছিল 80 জনের মধ্যে। এবার এই 58 জনের পরেও এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা দাবি করছেন যে 64 জন, 80 জনের মধ্যে 64 জন তাদের সঙ্গে রয়েছে। অর্থাৎ বিধানসভায় যদি দেখা যায় মাত্র 16 জন মমতাপন্থী হয়ে রইলেন। রাজ্যসভায় 13 জন ছিল রাজ্যসভায়, সেখান থেকে 3 জন ইস্তফা দিলেন, তাহলে রইল বাকি 10। ওদিকে যদি আমরা লোকসভা দেখি, লোকসভায় 28 জনের মধ্যে আমরা দেখলাম 20 জন চলে গেছে, এটা আরো বাড়তে পারে, রইল বাকি 8, অর্থাৎ সব মিলিয়ে 34। অর্থাৎ সংসদীয় রাজনীতি যাকে বলে, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, এখন তো অনেক রকমের তৃণমূল, ফলে আসলি তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, মমতাপন্থী তৃণমূল বলতে হচ্ছে। এবং সেখানে একটা ব্যাংকের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট নিয়েও একটা খেলা শুরু হয়ে গেছে তাদের নিজেদের মধ্যে। সেই জায়গা থেকে যদি দেখা যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সংসদীয় রাজনীতির জায়গা থেকে একেবারেই নিচে নেমে যাচ্ছেন। এবং শুধু পলিটিক্যাল অপটিক্স বলে একটা কথা আছে, তার একটা আছে যে কি টেকনিক্যালি লিগালি হচ্ছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে একটা দল সে যদি তার প্রতিনিধিত্বই না করতে পারে রাজ্যসভা, লোকসভা এবং বিধানসভায়, তাহলে আর তার কি রইল? তাহলে সব বলছো সংসদীয় পরিষদীয় সব ক্ষেত্রেই ধাক্কা তৃণমূলের, মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, দলটার কি থাকলো? আমি এখান থেকে যে হাতে রইল কি, তুমি তো বলেই দিলে, হাতে তো কিছুই রইল না কমলিকা। তাহলে এবার এই যে পরবর্তীকালে যে প্রতীক নিয়ে তৃণমূল দলটা কার, সেটা নিয়ে ডিসিশনটা কাদের পক্ষে যেতে পারে? দেখো, এটা পুরোই কোর্টের বিষয়টা যাবে এবং সেই কোর্টেই সেই লড়াইটা হবে। কিন্তু যদি পারসেপশন দেখো, পারসেপশন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে নয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েও তিনি বলছেন যে তিনি হারেননি, সেটা আরও সাংঘাতিক। কেন, কোনো কিছু হেরে গেলে সেই হারটা মেনে নিয়ে তারপর না লড়াই করতে হয়। উনি তো মানতেই চাইছেন না উনি হারছেন, এটা সর্বজনবিদিত। কিন্তু বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে করা গুটি কয়েক লোক, এবং এইরকম যদি অবস্থা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় এরকম অবস্থা, মানে পারসেপশন যেটা বললে, পারসেপশনটা আজকের হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আরো বেশি করে অবশ্যই, কারণ কে মান্যতা পাচ্ছে সেটাও দেখা যাচ্ছে। এবং তার থেকেও বড় জিনিস যে মানুষের মধ্যে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ফলোয়ার, তুমি দেখতে পাচ্ছ তারা বেরিয়ে এসে কোনো কিছু আগে হলেই মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছু করছে মানে ব্লকে সমস্ত জায়গায় মানুষ প্রতিবাদ। কোথায় তারা কেউই নেই। সুতরাং সেখানেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই একা এবং সেখানে কেউ নেই। সুতরাং ওই পারসেপশন যেটা বলছি, লড়াই করা এখন কিন্তু আমরা দেখেছি কালকেই তিনি নেমেছিলেন রাস্তায়, কিন্তু কোথায় লোক?
কিছুই নেই। কোর্টে সেটাই হচ্ছে। লড়াই করাটাও কতটা সোজা হবে না, এটা পরিষ্কার কঠিনই হবে। এবং কমলিকা যেটা বললেন যে কোর্টের ওপরে নির্ভর করবে। সন্দীপন সাহা, ঋতব্রত আর সন্দীপন প্রথম শুরু করেছিলেন, প্রথম বহিষ্কৃত ঋতব্রত সন্দীপন, সেই সন্দীপন সাহা কি বলছেন? এটা আমাদের নৈতিক জয়। যেই লড়াইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছিলাম যেই অনিয়মের বিরুদ্ধে, আজকে আমরা তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। 58 জনের বেশি বিধায়করা সমর্থন দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এলওপি করার জন্য মাননীয় অধ্যক্ষকে এটি চিঠি দিয়েছিলেন এবং সেটা পুরোপুরি নিয়ম মাফিক অনারেবল স্পিকার সেই স্বীকৃতি দিয়েছেন। আজকে হাইকোর্টও সেই স্বীকৃতির ওপরে সিলমোহর লাগালেন। আমরা যেই কাজটা করেছি সেটা সম্পূর্ণ আইন মেনে করা এবং এটা আমাদের নৈতিক জয়। আমরা যেই উদ্দেশ্য নিয়ে এই ব্লকটাকে তৈরি করেছি, যেটা প্রিন্সিপাল অপোজিশন, আমরা সেটাকে নিয়ে এগিয়ে যাব। আমাদের যেই দায়িত্ব, মানুষের প্রতি যেই দায়বদ্ধতা, আমরা সেটা পালন করার জন্য যা যা করার আমরা সম্পূর্ণভাবে করব।